আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি বলছি রাষ্ট্রপতির বক্তব্য এবং আমাদের সেই প্রসিকিউটর তাজুলের বহিষ্কার এই বিষয়টা নিয়ে কথা হলো। তো তার আগে একটা কথা বলি, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। আমি শুধু এতটুকুই বলতে পারি, নেত্রীর সাথে আমার কথা হয়েছিল গত 3 দিন আগে, এবং সেই কথায় উনি আমাকে সর্বশেষ একটি কথাই বলেছিলেন যে, রাশেদ, তুমি ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি একটা জিনিস বলে দাও সবাইকে, যে আমার নির্দেশনা আছে যেটা, সেটা হচ্ছে সকলকে জেলা উপজেলা সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচন আসছে সবগুলোর প্রস্তুতি নিতে। তখন আমি বলেছিলাম, নেত্রী, এটা তো আপনি বললে ভালোই তো আমাদের। তখন উনি বলছে, আগে তোমরা বলো, কারণ এটা সারা পৃথিবীকেই আমরা দেখাতে চাই যে আমরা নির্বাচনমুখী দল, এতটুকু বুঝো না তুমি? আসলে এরপর ওনার সাথে আর কথা বলার বা অন্য কোনো তর্ক করার মতন আমার শক্তি বা সাহস ছিল না। প্রচন্ড নার্ভাস ফিল করছিলাম আমি তখন। এটা ছিল আমার নেত্রীর নির্দেশ। এখন নেত্রী হয়তো 2 দিন হোক, 4 দিন হোক, আর 10 দিন হোক বলবেনি। এটা আমার প্রতি নেত্রীর নির্দেশ ছিল যাতে আমরা প্রচার করি। বলো যে, ভাই আপনারাও আস্তে আস্তে প্রচার করেন সকলে। তার সঙ্গে কথা বলা যাক আমাদের এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কালের কণ্ঠ সম্পাদকের সাথে সম্ভবত কথা বলেছেন। তখন তিনি বলেছিলেন যে ওনাকে যেতে দেওয়া হতো না, বিদেশি বিভিন্ন দাওয়াতেও ওনাকে যেতে দেওয়া হয়নি, এবং দেশের ভিতরে সমাবর্তন মানে ইউনিভার্সিটির সমাবর্তন যেখানে রাষ্ট্রপতি যায় সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। মানে শিষ্টাচার বহির্ভূতভাবে চিঠি লিখে ওনাকে দিতেন যে এটা সিগনেচার করে দেন, বিদেশি মিশনগুলোতে বিদেশি রাষ্ট্রগুলোকে পাঠাতেন যে উনি খুবই ব্যস্ত। এই ধরনের বেয়াদবি করেছিল আসিফ নজরুল এবং আমাদের পরিবেশ আপা, সবাই আপনারা চিনেন, সুন্দরী আপা। তো ওনাদের এহেন কর্মকাণ্ডের কথা মুখ খুলছেন এখন রাষ্ট্রপতি। আস্তে আস্তে হয়তো আরো অনেক কথা বেরিয়ে আসবে যেগুলো শুনে হয়তো অবাক হবেন। আমরা যারা গালি দিচ্ছিলাম, অনেকে করছিলাম যে রাষ্ট্রপতি কিছু করছে না, এই করছে না, আসলে একজন রাষ্ট্রপতি, উনি তো অলংকারিক পোস্ট, এটা অনেক কিছু থাকলে অনেক কিছু করা যায় না। এবং সেখানে যদি বন্দুকের নলের মুখে কেউ থাকে ভাই, সে তো এমন কিছু করবে না যে ওই কাজটা তো হবেই না, সে বরঞ্চ মরা যাবে, তেমন কিছু করবে না। এবং সেই ধরনের পাগলামি অন্তত একজন রাষ্ট্রপতি করবেন না। বা উনি যদি, অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নেয় না কেন, এটা নিল সেনাবাহিনীর সহযোগিতা লাগে, সেনাবাহিনী সেই সহযোগিতায় রাজি ছিলেন না। কারণ সেনাবাহিনীর সেনাপ্রধান চাইছিলেন সর্বশেষ শেষ মুহূর্ত পর্যন্ত, এই সেনাপ্রধান চাইছিলেন যে জামাত যাতে ক্ষমতায় আসে, কারণ ওনার আব্বার দল এটা। গোলাম আজম ওনার আব্বা, ওনার পিতা, গোলাম আজমের পুত্র ওনার পিতা, বাপ্পু দুজনই ওনার পিতা। এই জন্য উনি পারেননি। তবে আস্তে আস্তে এখন আরো বের হবে, অনেক কিছুই বের হবে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিজেই বলেছেন ইলেকশনের পরে উনি ক্ষমতা ছেড়ে দিতে চান, উনি পদত্যাগ করতে চান। বিএনপি যদি কোনো নতুন রাষ্ট্রপতি দেয় হয়তো উনি চলে যাবেন। বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে সেটা অবশ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন। সারা বাংলাদেশে একটা কথাই রটে গেছে, হয়তো ডাক্তার ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে পারে, কারণ বেটায় তো ছাড়ার পরে এখনো বাংলাদেশে আছে। তার মানে ওনার কি ইচ্ছা বা ওনার সাথে কি চুক্তি হয়েছে সেটা সময় বলে দিবে। হানিমুন পিরিয়ড 100 দিনের আছে, এর ভিতরে অনেক কিছু জানবো, এরপরে হয়তো আমরা আলোচনা সমালোচনায় যেতে পারবো। আর আলোচনাটাতে রাষ্ট্রপতি বানানো হবে ইউনূসকে, এই আলোচনায় আপনার এই পানিতে ঘি ঢালছেন হচ্ছেন যে এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, কারণ যার প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল তাকেই যখন পররাষ্ট্র উপদেষ্টা বানিয়ে এনেছে, তা উপরালাই জানে বাকিটা। এখন সেই তাজুল, চিফ প্রসিকিউটর বেয়াদব দ্য ওয়ান, বেয়াদবির স্বর্গরাজ্য কেউ যদি শিখতে হয় সেটা হচ্ছে তাজুল থেকে। সে তাজুলকে আজকে বাদ দেওয়া হয়েছে, তার আগে অবশ্য পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে, সেনাবাহিনীর বড় বড় পদে রদবদল হয়েছে। আমার মনে হয় বিএনপির চেয়ারপারসন বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হয়তো বুঝতে পারছেন যে এই জামাতি শক্তিকে যদি সরানো না হয় বিভিন্ন সেক্টর থেকে, তাহলে উনি 1 বছরও ক্ষমতায় শান্তিতে বসতে হয় না। কারণ কাঁটাযুক্ত চেয়ার, এটা প্যারাগ মারা চেয়ার, এখানে বসার কোনো ক্ষমতা হয়তো ওনার থাকবে না। এটা হয়তো উনি বুঝে গেছেন, এই জিনিসটা হয়তো উনি বুঝে গেছেন। আর যার কারণে উনি শুরু করেছেন এই তাজুল সহ বাকিদের দৌড়ানোর কর্মকাণ্ড। তবে এক তাজুলকে না, বিচার বিভাগের ভেতরে জামাতের ঘাপটি মেরে থাকা যত জনের সবাইকেই আসলে বের করে দিতে হবে। আমি এর আগের একটা ভিডিওতে সরাসরি ওনাকে অনুরোধ জানিয়েছিলাম
যে বিভিন্ন এম্বাসিগুলো থেকে আপনার যারা আছে টপ টু বটম, পিয়ন দারোয়ান থেকে শুরু করে অ্যাম্বাসেডার পর্যন্ত সবাইকে সরাই ফেলেন যদি আপনি শান্তিতে থাকতে চান। বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা সচিবালয় থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, নেভি, বিমান বাহিনী থেকে শুরু করে সকলকে আপনার চেঞ্জ করেন, কারণ ওখানে আপনি আপনার লোক বসান, আপনার বিএনপি মনা লোক বসান বা ভাড়া করে অন্য কারো বসান, কিন্তু জামাত বের করেন, না হলে অবস্থা খারাপ। আবার আজকে দুদিন ধরে দেখছেন যে এই যে এনসিপি আর জামাত, যেটা পাকিস্তানের এজেন্সি, এই দুজন এরা কিন্তু শুরু করেছে হল্লা চিল্লা, ওই করব সেই করব, হ্যান করব ত্যান করব, আমরা দ্বিতীয় বিপ্লব ডাকবো, এর পরের বার বিপ্লব। আজকে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের একটা ভাষণ আছে, আমরা দ্বিতীয় বিপ্লব করে ফেলবো, সেই দিন আমরা এখানে বিপ্লবী সরকার করব, এগুলো বলছেন। এখন এগুলো বলছেন, এই চাপ তারেক রহমান কতটুকু নিতে পারেন বা ওনার মন্ত্রী পরিষদ কতটুকু নিতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তাজুলকে বের করে দেওয়া, এটা আসলে ভালো হয়েছে। কারণ আমাদের যে আইসিটি যে কোর্ট, যে কোর্টে আমাদের নেত্রীর বিচার অবৈধ বিচার করে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এটা এই মামলার জন্য এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা অপরাধ করে, যুদ্ধ অপরাধ, এটা মূলত যুদ্ধ অপরাধ। আর 24-এর এইটাতে অপরাধ তো শেখ হাসিনা না, অপরাধী তো এই জামাত ইসলাম। এই 24-এর এই অপরাধের জন্য বিচার করতে হলে আমাদের নিজস্ব আইন ব্যবস্থায় বিচার করা যাবে, সেটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। এবং আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে আপনার এই ব্রিটেনের যে আইনজীবী ছিলেন, যিনি একসময় খালেদা জিয়ার ব্যাপারেও কথা বলতেন, বা যিনি এই যুদ্ধাপরাধী বিচারের সময় চেয়েছিলেন বাংলাদেশে এসে উনি যুদ্ধাপরাধী বিচার পরিচালনা করতেন, তাকে তাজুলের বুদ্ধিদাতা নিয়োগ দিয়েছিল সরকার, কিন্তু উনিও চুক্তি শেষের পর আর চুক্তি নবায়ন করতে চান না। সারা সরকার, মানে সরকার, তাজুল, জামাত সবাই চেষ্টা করছিল, কিন্তু উনি আর রাজি হন না, কারণ উনি কিছু সংস্কার চেয়েছেন। সংস্কারের মধ্যে উনি সবচেয়ে বড় সংস্কার হচ্ছে এইখানে যেইসব মামলার যেসব বিচার হচ্ছে এগুলোর সাথে উনি আসলে একমত হতে পারছিলেন না। ভাই, ব্রিটেনের একজন আইনজীবী যিনি এখানে কেসি, মানে আপনার কিং চার্লস, এই মুহূর্তে যারা হাইয়েস্ট লেভেলের ইয়ে আছেন তারা পায় কিং চার্লস পদক, এইরকম পদক পাওয়া পর্যন্ত আল্লাহরা, ওনারা আসলে এই যে মিথ্যায় যেই আইন বানানো হয়েছে, মিথ্যা যেই মামলাগুলো, এগুলো ওনারা ভালো করেই বুঝেন, যার কারণে উনিও রাজি হননি। আর এখন হয়তো ওনারা বলতে পারেন, জামাতিরা বলতে পারেন যে উনি হয়তো আইনের কিছু বুঝেন না। ঘটনা হচ্ছে সারা বাংলাদেশ চলে ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনগুলোই বাংলাদেশ এখনো ফলো করেন। যারা জন্মদাতা তারাই জানেন না তাদের ছেলে মেয়েরা কেমন, এটা তো বললে আসলে ভুল হবে। আর তাজুলের বিরুদ্ধে এখন বেশ কিছু মামলা করা উচিত। প্রথম মামলাটা কি করা উচিত জানেন? ওই যে গুলি করে চুলে আগুন ধরে গেছে, চুলে আগুন ধরছে, গুলি করে মরে নাই, এই ধরনের বানোয়াট উদ্ভট কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে মামলা থাকা উচিত। আর সবশেষে আমার ভাই বোন, আমি একটা ছোট্ট একটা গল্প, না এটা একদম বাস্তব ঘটনা বলি, যদি আপনার বুঝতে পারেন তাহলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা, এগুলো নিয়ে আর ওই যে কমেন্ট সেকশনে যে আমার বুদ্ধি দেওয়ার বা আলোচনা করার দরকার নেই। সেটা হচ্ছে যে একসময় আলজেরি ফ্রান্সের কলোনি, এটা সবসময় ছিল। ফ্রান্স গভর্নমেন্ট যা চাইতো আলজেরিয়াতে তা হইতো। আলজেরিয়ার একটা গভর্নমেন্ট বসায় ফ্রান্স, কারণ হচ্ছে আলজেরিয়ার প্রচুর তেল গ্যাসের মজুদ আছে, এটা খাওয়ার জন্য ফ্রান্স গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট বসায় ওই সময়কার অন্য গভর্নমেন্টকে ফেলে দিয়ে, একদম ঠিক আমাদের নেত্রীর স্টাইলে, যে আমাদের নেত্রীর ফেলে দিয়ে যেমন এই যে ইন্ট্রিম বসানো হয়েছিল, এই ধরনের একটা গভর্নমেন্ট বসায়। বসানোর পরে আস্তে 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 এই গভর্নমেন্ট বৈশা মানে প্রচণ্ড অত্যাচার করে, যা বাংলাদেশে গত 18 মাস করেছিল। এরপরে যেন তেন একটা ইয়ে করে আরেকজন বসায়। বসানোর পর লেখা ওই যে অতীতে যেটা বসাইছিল সেই গভর্নমেন্ট ছিল মানে 3 বছরের মতো। সেই গভর্নমেন্টের যারা ছিল, যেসব ইনফ্লুয়েন্সার ছিল, এগুলোর তো পরবর্তী গভর্নমেন্ট এসে সব একটা একটা করে বের করে দিচ্ছে। বের করে দিয়ে তারা আবার সুসংগঠিত করছে, তাদেরকেও আবার সাপোর্ট দিচ্ছে ফ্রান্স। আর তখনই ফ্রান্সে থাকা আলজেরিয়ান নাগরিকরা এবং আলজেরিয়াতে থাকা আলজেরিয়ান নাগরিকরা ওই যে 3 বছরের যে সরকার যারা অত্যাচার করেছিল তাদেরকে একে একে বিভিন্ন জায়গায় ওদের উপরে চালাইলো কি জানেন? ঠিক ওই যে জামাত যেমন যে বেহেস্তের টিকিট বেচে, ওই বেহেস্তের টিকিট বেচা শুরু করলো তাদের কাছে। এমন অবস্থা যে এইখানেও খাইতে, ফ্রান্সেও খাচ্ছে মাইরেরা, ওইখানেও খাচ্ছে মাইর, মানে অবস্থা ওই 3 বছরের অবস্থা। কারণ হচ্ছে ওই 3 বছর তো দুর্দান্ত দাপট চালিয়েছিল, ইনফ্লুয়েন্সাররা দাপট চালিয়েছিল, কারণ তখন সরকার তাদের ক্ষমতায়, সে সরকার, এবং ওনারা যা বলছে তাই হচ্ছে, ঠিক বাংলাদেশ স্টাইল,
যেমন এখন এই যে আসিফ নজরুল ফাসিফ নজরুল এগুলো কিন্তু এখন ঘরে ঢুকে গেছে, এদের কিন্তু সেনাবাহিনী এখন আর গার্ড দিবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছত্রী আন্দোলন বা চাপরাশি আন্দোলন, ছাত্রীদের আন্দোলন, এরা কিন্তু গত 18 মাসে যা করছে এখন কিন্তু তাদের আর সেই সক্ষমতা নাই। সে সক্ষমতা পুলিশ বিডিআর আর্মি তাদের আর গার্ড দিবে না। ওই 2-4 জন পোলা নিয়ে হাঁটে, এগুলোর আমরা 5-7 জন মিলে হইলেই হয়ে যায়। না কালকে জানেন যে মোহাম্মদপুর না কোন জায়গায় জানি একটারে সৌদি আরব পাঠানোর মোটামুটি ব্যবস্থা করছে। তো এখন সেম অবস্থা আমাদের দেশও তো হইতে পারে নাকি? আমাদের যারা অত্যাচার করছে তাদের উপরে কি আমরা একটু দোয়াও দিতে পারবো না? তো আমরা দোয়ার সাথে কিছু দাওয়াই দিতে হবে, কারণ খালি দোয়া দিলে হয়তো হবে না, দাওয়াই দিতে হবে, দাওয়াই দিলে শরীর ভালো হবে। অসুস্থ হয়ে গেলে যেমন দোয়ার সাথে ওষুধ দিতে হয়, তো আমরা একটু আপনার হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক, সরাসরি অ্যালোপ্যাথিক দিতে হবে, এবং সুপার অ্যালোপ্যাথিক মানে এই 5th জেনারেশনের অ্যালোপ্যাথিক এদেরকে দিতে হবে। দিয়া এদের এক একটারে এক এক জায়গায় যে যেখানে পারেন। এতদিন আপনারা হয়তো বলছেন ভাই ওরা ক্ষমতায়, ওরা আছে, এই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে। এখন তো ক্ষমতায় তারা নাই। এখন তো ভাইয়ারা ক্ষমতায় নাই। ভাইয়ারা এখন আর সে আগের মতন তাদের বউ নিয়া ওই বনবিহারে গেলেও যে 50 জন পুলিশ ওনাদের গার্ড দেয় তাও নাই। কিছুই নেই। সুতরাং এখন মনে হয় সময় আসছে। এই সময়টা আমরা কাজে লাগানো ভালো। যে যেভাবে পারেন কাজে লাগাইতে পারেন। এবং সেটাই মনে হয় আমার কাছে মনে হয় যেন ভালো হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রায় 18 মাস পরে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। কালের কণ্ঠের সাথে প্রদত্ত এই সাক্ষাৎকারে তিনি অনেক কিছু বলেছেন যেটা আসলে দেশবাসীর জানা ছিল না। তিনি অনেক কথা বলেছেন, এটা যেমন সত্যি, আবার বেশ কিছু কথা তিনি বলেনওনি, যেটা আমরা আশা করি কোনো একদিন হয়তো তিনি বলবেন বা সেই সত্য প্রকাশ পাবে। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নেওয়ার পর থেকেই তার একটা চোখ ছিল কিন্তু এই বঙ্গভবনের দিকে। তিনি যেভাবে চলে গেলেন নির্বাচন দিয়ে, এটি তার মূল পরিকল্পনায় ছিল না। তিনি যেতে চাননি, তিনি আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এবং এ কারণে ইউনূস সেন্টার সহ শিবিরের বট বাহিনী তারা একটা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছিল যে স্যার আপনি থাকেন 5 বছর, 10 বছর কিংবা 50 বছর, আপনি যাবেন না স্যার, এরকম একটা ন্যারেটিভ কিন্তু সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল। এবং তাদের যে মূল প্ল্যান ছিল, যদি জামায়াতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে কিন্তু ডক্টর ইউনূস নিশ্চিত প্রেসিডেন্ট। এমনকি লন্ডনে তারেক রহমানের সাথে যে মিটিংটা হয়েছিল গত বছরের 13ই জুন, সেখানেও কিন্তু একটা আকারে ইঙ্গিতে বলা ছিল যে শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ব্যাপারটা বিএনপি বিবেচনা করবে। এখন তো বোঝা যাচ্ছে সেটা ছিল আসলে কথার কথা বা ইউনূসকে দেওয়া একটা টোপ। ইউনূসের এই রাষ্ট্রপতি হবার জন্য প্রথম দরকার ছিল হলো যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পদ থেকে সরানো। এবং সাক্ষাৎকারে চুপ্পু অনেক কিছুই বলেছেন। তাকে সরানোর জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এরকম নানান রকমের মঞ্চ এনে তার বঙ্গভবন ঘেরাও পর্যন্ত করা হয়েছে। এবং বঙ্গভবন লুটপাট করার জন্য তার পেছনের ঠেলা গাড়ি, ভ্যান ট্যান নিয়েও রেডি ছিল। অন্তত 5 বার চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং 5 বারই খুব সিরিয়াসলি। তিনি বলেছেন একজন উপদেষ্টা তাকে সরানোর ব্যাপারে খুব সক্রিয় ভূমিকা রেখেছে। সেই উপদেষ্টাটি আসিফ নজরুল। আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা চৌধুরী, এই 3 জন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এই 4 জন ছিল মূলত বিভিন্ন পর্যায়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর জন্য। এবং এই আসিফ নজরুল তখন রাতের পর রাত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাসভবনে গিয়ে পড়ে থাকতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন। প্রধান বিচারপতির বাসভবনে এর আগে প্রতিদিন এত লোকের সমাগম কখনোই দেখা যায়নি। সন্ধ্যা হলেই সৈয়দ রিফাত আহমেদের বাড়িতে যেন পার্টি বসতো, মানে তিনি লোকজন নিয়ে বসতেন, এবং সেই আসরে আসিফ নজরুল প্রায়ই যেতেন। এবং আসিফ নজরুল্লাহ চেয়েছিলেন যে চুপ্পুকে সরিয়ে সেখানে সৈয়দ রিফাত আহমেদকে বসাতে, কিন্তু সেই সময়ের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই অসাংবিধানিক উপায়ে চুপ্পুকে সরিয়ে নিজে রাষ্ট্রপতি হতে চাননি। এই কারণে আসিফ নজরুলদের প্রধান বিচারপতি কেন্দ্রিক যে প্ল্যানটা ছিল সেটা ভেস্তে গেছে। এরপরে তারা চেষ্টা করেছে মব সৃষ্টি করে, গণভবন যেমন ভাঙচুর করেছে সেরকম বঙ্গভবন ঘেরাও করে ভাঙচুর করে
রাষ্ট্রপতিকে বিতাড়ন করতে, সেটাও তারা পারেনি। আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে তিনি একটা দৃঢ় অবস্থান নিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখবার জন্য, এবং তাকে সহায়তা করেছিলেন বিএনপি এবং সশস্ত্র বাহিনী। একথা সত্যি যে বিএনপি এই জায়গাটায় সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষেই ছিল। সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধান, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, তারাও সমর্থন দিয়েছিল, যেহেতু সশস্ত্র বাহিনীর একদম হেড হলো রাষ্ট্রপতি। কিন্তু জেনারেল ওয়াকারের সমর্থন দেওয়ার আরেকটা হিডেন কারণ ছিল, কারণ ডক্টর ইউনূসরা যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারতেন তাহলে তারা নেক্সট এই সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিতেন। সো নিজেদের গদি ঠিক রাখার জন্য তারা রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছে, এবং মোটামুটি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে রাষ্ট্রপতিও সশস্ত্র বাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীও রাষ্ট্রপতির প্রতি একটা সমর্থন বজিয়ে রেখেছেন। এই কারণে ইউনূসের জন্য খুব ডিফিকাল্ট হয়েছে। ইউনূস পলিটিক্যালি চেষ্টা করেছিল যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যদি রাষ্ট্রপতির অপসারণ চায় তাহলে সেই উসিলায় তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবেন। কিন্তু সেখানেও জামায়াতে ইসলাম কিন্তু চেয়েছিল রাষ্ট্রপতির অপসারণ, কিন্তু বিএনপি চায়নি। বিএনপির সাথে যারা জোটবদ্ধ ছিল বা বিএনপির পক্ষে, তারাও চায়নি। তো আলটিমেটলি মেজরিটি শাহাবুদ্দিন চুপ্পুর এ ধরনের অপসারণের পক্ষে ছিল না। সো ইউনূসের এই অপচেষ্টাটাও ব্যর্থ হয়েছে। যে কথা আমাদের রাষ্ট্রপতি বলেননি সেটা হলো যে কেবল বিএনপি না, আরো বড় কোনো শক্তি তার পক্ষে সমর্থন জানিয়েছিল। সেই শক্তির সাথে রাষ্ট্রপতি চুপ্পু সরাসরি যোগাযোগ করতেন না, তিনি ভায়া যোগাযোগ করতেন। গত 18 মাস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এক ধরনের বন্দী জীবন যাপন করেছে। দেশের ভেতরে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল, দেশের বাইরে তাকে যেতে দেওয়া হয়নি। বিদেশ থেকে ইনভাইটেশন আসলেও মিথ্যে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। তার একটা প্রেস উইং ছিল, সেই প্রেস উইং এর 3 জনকেই প্রত্যাহার করে নিয়েছে। সো ভার্চুয়ালি তার প্রেসে সেভাবে অ্যাক্সেস ছিল না। সবকিছু পেছন থেকে নাটের গুরু ইউনূস খেলেছে, এবং ইউনূস একের পর এক সংবিধানকে লঙ্ঘন করেছে। তার অনেক কার্যক্রমই রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এই যে সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা, এই সব কিছুর শাস্তি কি হবে সেটাও কিন্তু আমাদের সংবিধানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অসংখ্য অপরাধ করেছেন ডক্টর ইউনূস গত 18 মাসে, যার অনেকগুলো শাস্তি হলো মৃত্যুদণ্ড। আবার বিভিন্ন দূতাবাসে, বিদেশি দূতাবাসে যে রাষ্ট্রপতির ছবি থাকে সেটাও সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেই সময় তৌহিদ হোসেন, তিনি একটি দূতাবাসের অফিসে গিয়ে রাষ্ট্রপতির ছবি দেখে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং তারপরে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা খুবই অপমানজনক। আবার রাষ্ট্রপতিও কিন্তু অন্তত 3 বার চেষ্টা করেছিল ইউনূসের সব অবৈধ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, এবং তার সাথে সশস্ত্র বাহিনীর একটা যোগাযোগ ছিল, তাদেরও হেল্প করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্যাটে বলে হয়নি। রাষ্ট্রপতির অফিসের কারো কারো অসহযোগিতার কারণে, এবং ওয়াকার তো সব দিকে খেলেছে। একদিকে রাষ্ট্রপতিকে গিয়ে বলেছে যে আপনি আমাদের বস, আপনার পরাজয়, আপনার অপসারণ মানে আমাদের পরাজয়। আবার রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নিতে গেলে বলছে স্যার আসি বলে সময় মতো পিছ টান দিছে। শুধু পিছ টান দেয়নি, সেই উদ্যোগের কথাগুলো সে ইউনূসকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ বহুমুখী সাপ হিসেবে এখানে জেনারেল ওয়াকার ছিলেন। তো আজকের এই সাক্ষাৎকারের পরে খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূস কতখানি ভয়ঙ্কর ছিল, কত বড় অপরাধী ছিল, কত বড় বাটপার ছিল, সংবিধান লঙ্ঘনকারী, রাষ্ট্রদ্রোহী ছিল। এখন যে মোরাল প্রশ্নটা আসে যে এতগুলো অপরাধ করার ফলে ডক্টর ইউনূসকে কি বিচারের মুখোমুখি করা হবে কি না। ডক্টর ইউনূস এখনো দেশে আছেন, তার মার্চে দেশের বাইরে যাবার কথা, কিন্তু যতদূর আমি খবর পেয়েছি তিনি তার বিদেশ সফরটা এগিয়ে নিতে চাচ্ছেন, অর্থাৎ মার্চ পর্যন্ত হয়তো তিনি অপেক্ষা করবেন না, তার আগেই তিনি বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছেন। কিন্তু
সেই প্রশ্ন আবার আসে যে তাকে কি বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া উচিত কিনা। একটি নতুন সরকার এসেছে বাংলাদেশে, যেভাবেই আসুক, নির্বাচন তো কি স্ট্যান্ডার্ড হয়েছে এটা একদম প্রমাণ সহ আপনাদের বলেছি। তারপরেও এই নতুন সরকারের একটা দায়িত্ব, যেহেতু তারা বেশ কিছু ভালো কথা বলছে, তো আইন যদি সবার জন্য সমান হয় এবং এই ডক্টর ইউনূসরা যদি বিচারের মুখোমুখি না হয়, এরা যদি সাজা না পায়, তাহলে ভবিষ্যতেও এরকম ইউনূসের প্রেতাত্মারা আবারও রাষ্ট্রের বুকে এভাবে চেপে বসবে। ন্যায় বিচারের স্বার্থে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ডক্টর ইউনূসকে অবিলম্বে বিচারের মুখোমুখি করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। গত 18 মাসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতা করা ছাড়া তিনি আর কোথাও কোনো সাফল্য পাননি। তিনি দেশকে তুলে দিয়েছে বিদেশের হাতে, আবার বিদেশকে যে কন্ট্রাক্টগুলো তার করার কথা ছিল সেগুলো সে ঠিকমতো করতে পারেনি। চিটাং পোর্ট আলটিমেটলি ঠিকমতো দিতে পারেনি। আরাকান আর্মি, রোহিঙ্গা করিডোর সব মিলে একটা লেজে গবরে অবস্থা করেছে। এই অবস্থায় দেশবাসীও চায় ইউনূসকে বিচারের মুখোমুখি করা হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ঔদ্ধত্য না দেখাতে পারে, দেশ ধ্বংসের ঔদ্ধত্য। 2024 সালের আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখলের কিছুকাল পরের কথা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বাংলাদেশের একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। এরপর থেকেই রাষ্ট্রপতিকে মূলত বন্দী করে ফেলে ইউনূস সরকার এবং চাপের মুখে একের পর এক অবৈধ অধ্যাদেশে সই করায়। তার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান সংশোধন বা রাষ্ট্রপতির আদেশ, জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ। এসব না করলে তখন রাষ্ট্রপতি তথা বঙ্গভবনে মব লেলিয়ে দিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করা হবে এবং রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের জিম্মি করা হয় এক প্রকার। একথা বেশ আগে থেকেই বলে আসছি আমি। এবার দেখুন মিলিয়ে যে একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কি বলেছেন। ইউনূসের বাধ্য হয়ে দেওয়া এক নির্বাচনে ক্ষমতার হাত বদল হওয়ায় শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যে কিছু কথা অন্তত বলতে পেরেছেন তার প্রমাণ রয়েছে এই সাক্ষাৎকারে। ইউনূস যে রাষ্ট্রদ্রোহের অপরাধে অপরাধী, এই সাক্ষাৎকারের লাইনে লাইনে তার প্রমাণ রয়েছেন। রাষ্ট্রপতি নিজেই সেটা স্বীকার করেছেন। চলুন দেখা যাক। কালের কণ্ঠে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যা বলেছেন তা পড়লে একটি স্বাধীন দেশের সাংবিধানিক রাষ্ট্রপতিকে কিভাবে অসহায় করে তোলা হয়েছিল তার স্পষ্ট চিত্র পাওয়া যায়। কেমন আছেন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। তার মানে নির্বাচনের পর থেকে তিনি ভালো আছেন সেটা তিনি বলছেন। অথবা ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে, ডক্টর ইউনূসের সরকারের পদত্যাগের পর তিনি ভালো আছেন। এই একটি বাক্যে ইউনূস সরকারের 1.5 বছর বা 18 মাসের শাসনামলে তার অবস্থার মর্মান্তিক চিত্র ফুটে ওঠে। তার আগে ভালো ছিলেন না, এর পেছনের কারণ তিনি পরে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বা 18 মাসে তিনি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে বলে তিনি দাবি করেন, কিন্তু তার দৃঢ়চিত্ত থাকার কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। সবচেয়ে গুরুতর তথ্য এসেছে 2024 সালের 22 অক্টোবরে বঙ্গভবন ঘেরাওয়ের প্রসঙ্গে। রাষ্ট্রপতির বর্ণনা অনুযায়ী অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় এত টাকা তারা পেল? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে একটি সুসংগঠিত ষড়যন্ত্রের ইঙ্গিত। যে মেয়েটি কাঁটাতারের উপর লাফ দিয়ে ঝাঁপ দিয়েছিল বা কাঁটাতারের উপর উঠে দাঁড়িয়েছিল, তার প্রসঙ্গে রাষ্ট্রপতির বর্ণনা আরো চমকপ্রদ। তিনি বলেছেন, সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে, সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো ছবি তোলো। এই বর্ণনা থেকে স্পষ্ট হয় যে পুরো ঘটনাটি ছিল সুপরিকল্পিত নাটক। এই রাতটি রাষ্ট্রপতির জন্য, রাষ্ট্রপতির পরিবারের জন্য বিভীষিকাময় ছিল বলে তিনি উল্লেখ করেছেন।
রাষ্ট্রপতির বর্ণনা অনুযায়ী গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল ওরা। এই ঘটনার পেছনে যে সুগভীর ষড়যন্ত্র ছিল তার প্রমাণ পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের, বা তখন সে উপদেষ্টাও, মধ্যরাতে ফোন কলে তিনি বলেছিলেন ওরা আমাদের লোক না। কত বড় ধান্দাবাজ আপনি চিন্তা করেন। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে, রাজনৈতিক উপায়ে ব্যর্থ হওয়ার পর ইউনূস সরকার সরাসরি একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে রাষ্ট্রপতির জায়গায় বসানোর চক্রান্ত করেছে, চেষ্টা করেছে। রাষ্ট্রপতির ভাষায় একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই বিচারপতি এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে সাংবিধানিকভাবে, সবকিছুর উপরে, ওই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় যে ইউনূস সরকার সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, যা রাষ্ট্রদ্রোহের অপরাধ। ইউনূস সরকার রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রপতি যে কোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার দৃঢ় অবস্থানে থাকার কারণে এই চক্রান্ত ব্যর্থ হয়েছিল। এই কঠিন সময়ে রাষ্ট্রপতি যার কাছে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিলেন, বা যাদের কাছে তিনি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিলেন, তিনি হলেন বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃত্ব। তার ভাষায় আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। রাষ্ট্রপতি অপসারণের ষড়যন্ত্রে বিএনপি এবং তাদের জোটের বিরোধিতার কারণেই সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছিল। রাষ্ট্রপতির কথায় উদ্যোগটা ব্যর্থ হলো বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে ইউনূস সরকার সমর্থন করতে বা মেনে নিতে বাধ্য হলো। আরো বিস্ময়কর বিষয় হচ্ছে, যে ব্যক্তি রাষ্ট্রপতির উদ্যোগেই প্রধান উপদেষ্টা হয়েছিলেন, মানে শাহাবুদ্দিন চুপ্পুর উদ্যোগেই যিনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন, সেই ডক্টর ইউনূস পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে সম্পূর্ণ আড়ালে রাখার চেষ্টা করেছেন। রাষ্ট্রপতির ভাষায় প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি, তার মানে তিনি রাষ্ট্রদ্রোহী, তাই তো? তিনি 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, কিন্তু একবারও রাষ্ট্রপতিকে অবহিত করেননি। রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে না দেওয়ার ঘটনা আরো চমকপ্রদ। কসোভো এবং কাতারের আমন্ত্রণ প্রত্যাখ্যানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির নামে মিথ্যা চিঠি তৈরি করেছিল। এমনকি সারা পৃথিবীর সব হাইকমিশন থেকে রাতারাতি রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছিল। আবারও রাষ্ট্রদ্রোহ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাধারণ সৌজন্য সাক্ষাতের প্রতিক্রিয়ায়, মানে রাষ্ট্রপতি দেখা করেছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে। ইউনূস সরকার রাষ্ট্রপতির পুরো প্রেস উইং প্রত্যাহার করে নিয়েছে এবং এর পিছনে কাজ করেছে কে? ইউনূস সরকারের প্রেস উইং। এই ডাস্টবিন শফিক এবং আরো যারা আছে তারা। কেন সাংবাদিকরা গিয়েছিল, কিভাবে গিয়েছিল, খোঁজ খবর করা এবং এই রাষ্ট্রপতির প্রেস উইংকে পুরোপুরি সরিয়ে ফেলা। 3 জন প্রেস সেক্রেটারি এবং 2 জন 30 বছরের অভিজ্ঞ ফটোগ্রাফার পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রপতি কোনো প্রেস রিলিজ দিতে পারতেন না, এমনকি বাংলাদেশ ক্রিকেট টিম জিতলে অভিনন্দনও জানাতে পারতেন না বলে তিনি জানিয়েছেন। জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবি এবং বাণী দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে বারবার ফোন করেছেন, কিন্তু কেউই পাত্তা দেয়নি। রাষ্ট্রদ্রোহ। এই সংকটময় পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির পক্ষে অবিচল থেকেছেন। তাদের স্পষ্ট বার্তা ছিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। অন্তর্বর্তী সরকার যখন আরো একবার রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করেছিল, তখনও 3 বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছিলেন যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। তারা চায়নি যে রাষ্ট্রপতি অসাংবিধানিক এবং বেআইনিভাবে অপসারিত হন। এটাও একটি বড় শক্তি ছিল যা ইউনূস সরকারের অপকৌশল ব্যর্থ করতে সাহায্য করেছে। তার মানে কত বড় বিপদ থেকে রাষ্ট্রকে রক্ষা করা হয়েছে এবং কত বড় বিপদ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশকে রক্ষা করেছেন, তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো এরপর কি? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1.5 বছর ধরে যে নীরবতা তিনি পালন করতে বাধ্য হয়েছিলেন, সেই নীরবতা ভেঙে এখন তিনি সত্য প্রকাশ করতে পারছেন।
কিন্তু এখনো তিনি সবকিছু বলতে পারছেন বলে মনে করার কোনো কারণ নেই। ইউনূস সরকারের অপকৌশল এবং চক্রান্তের আরো গভীরতা রয়েছে, যা হয়তো ধীরে ধীরে প্রকাশ পাবে। রাষ্ট্রপতি মুখ খুলেছেন, কিন্তু এখনো সবটা তিনি বলতে পেরেছেন বলে মনে করার কোনো কারণ নেই। এই তো 21-এর প্রথম প্রহরে হাত বদল হওয়া ক্ষমতার প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে দেখা হবে ভেবে শহীদ মিনারে গিয়েছেন দেরি করে। এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এটি নিছক নির্দোষ দেরি নয়। তার মানে রাষ্ট্রপতির উপর থেকে ফাঁদ বা রাষ্ট্রপতির উপর থেকে চাপ এখনো কমেনি, কাটেনি। তবে একটাই ভরসা, যে এবার হয়তো তাকে খুন করা হবে না, যেমনটি ইউনূস চেষ্টা করেছিল। কিন্তু সেটাও বা বিশ্বাস করা যায় কিভাবে বলুন তো? বিচারপতি সায়েমের সামনে বন্দুক রেখে তাকে পদত্যাগে বাধ্য করার ঘটনা তো এই বঙ্গভবনে ঘটেছিল, আর ঘটিয়েছিলেন তো বর্তমান প্রধানমন্ত্রীর পিতাই, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, তাই না? ইতিহাস ফিরে এসেছে।